বন্ধুরা, কল্পনা করুন তো, যাত্রী ভর্তি একটি প্লেন এয়ারপোর্ট থেকে টেক অফ করে এবং হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সারা বিশ্বের বড় বড় এক্সপার্টরা সেটিকে খুঁজতে শুরু করে, কিন্তু দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও সেটির কোনো হদিস পাওয়া যায় না। এখন যদি আমি আপনাকে বলি যে এটা কোনো কল্পনা নয়, বরং সত্যি সত্যি এমন একটা ঘটনা ঘটেছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তোবা করবেন না। তাহলে চলুন পুরো ঘটনাটি আপনাকে খুলে বলি। 8 মার্চ 2014 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং 777 ফ্লাইট নাম্বার 370 উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। প্লেনের ভিতরে ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ, কো পাইলট ফারিক আব্দুল হামিদ, 10 জন ক্রু মেম্বার্স এবং 227 জন প্যাসেঞ্জার্স উপস্থিত ছিলেন। এবং রোজকার মতো এই বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে এই ফ্লাইটটি রোজকার মতো হতে যাচ্ছিল না, কেননা এটি ইতিহাস হতে চলেছিল এবং এমন একটি রহস্যের জন্ম দিতে চলেছিল যা শুনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আকাশ একদম পরিষ্কার ছিল এবং আবহাওয়া একেবারে শান্ত ছিল, কিন্তু সেদিন ফ্লাইটের ভিতরে বসে থাকা যাত্রীদের ভাগ্য খুবই খারাপ ছিল। রাত আনুমানিক 1:30 ফ্লাইটটি টেক অফ করে এবং পরবর্তী 1 ঘন্টা পরে বোয়িং 777 দক্ষিণ চীন সাগরের উপরে 35,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। তারপর ফ্লাইটের ক্যাপ্টেন ভিয়েতনামের হোচিমিন সিটির কন্ট্রোল স্টেশনে একটি সংকেত পাঠান এবং ভিয়েতনামের আকাশসীমা ব্যবহারের অনুমতি চান। এখন এটা কোনো অদ্ভুত বিষয় ছিল না, কারণ এটা ফ্লাইট 370 দৈনন্দিন রুটিনের একটি অংশ ছিল। কিন্তু অদ্ভুত বিষয় তো তখন হলো যখন একটু পরেই হঠাৎ করে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীন, এই 4 দেশের এয়ার কন্ট্রোল স্টেশনস যারা বিমানের গতিবিধির উপর নজর রাখছিল, তারা একটু ঘাবড়ে যায়। তবে এয়ার কন্ট্রোল স্টেশনগুলির জন্য এটি এতটাও ঘাবড়ানোর বিষয় ছিল না, কেননা প্রায় প্লেনে লাগানো ট্রান্সপন্ডার্স নষ্ট হয়ে যায় এবং সেগুলো বন্ধ করে দেওয়া হয়, যার পর প্লেন রাডার দিয়ে ট্র্যাক করা সম্ভব হয় না। এরপর এয়ার কন্ট্রোল স্টেশন লাগাতার ফ্লাইট 370 সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়। সব রকম চেষ্টা করার পরেও যখন তারা যোগাযোগ করতে পারলেন না, তখন তারা অপেক্ষা করতে লাগলেন, কেননা কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের যাত্রা মাত্র 4 ঘন্টারই, অর্থাৎ কিছু সময়ের অপেক্ষা। এরপর তো তারা বিমান সম্পর্কে জেনেই যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, 4 ঘন্টা পরেও ফ্লাইট 370 বেইজিংয়ের এয়ারপোর্টে পৌঁছায় না। তারপর পুরো বিশ্বের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফ্লাইট 370-কে অফিসিয়ালি মিসিং ডিক্লেয়ার করা হয়। MH370 lost contact with Subang Air Traffic Control this morning. আর এখান থেকেই শুরু হয় অ্যাভিয়েশন হিস্ট্রির সবচেয়ে বড় সার্চ অপারেশনের। শেষবার যখন ফ্লাইট 370 থেকে সিগন্যাল রিসিভড হয়েছিল, তখন এটি দক্ষিণ চীন সাগরের গালফ অফ থাইল্যান্ডের কাছে ছিল। এরপর সেই এলাকার পুরো সমুদ্র তল্লাশি করা হয়, কিন্তু ফ্লাইট 370-র কোনো হদিস পাওয়া যায় না। তারপর মালয়েশিয়ান সরকার সেখানকার সামরিক বাহিনীকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে এবং তাদের এয়ার রেকর্ড চেক করা হয়। এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এয়ার কন্ট্রোল স্টেশনের রাডার প্লেনে স্থাপিত ট্রান্সপন্ডার থেকে সিগন্যাল রিসিভ করে, কিন্তু সামরিক বাহিনীদের রাডার্স রিফ্লেকশন টেকনিকের ব্যবহার করে যাতে আরও বেশি অ্যাকিউরেট ইনফরমেশন পাওয়া যায়। এরপর মিলিটারি রেকর্ড থেকে জানা যায় যে ফ্লাইট 370 দক্ষিণ চীন সাগরে তার লাস্ট লোকেশনের পর একটি রাইট টার্ন নিয়েছিল, তারপর আবার একটি লম্বা লেফট টার্ন নিয়ে মালয়েশিয়ার দিকে ফিরে গিয়েছিল। কিন্তু সেটি মালয়েশিয়ায় ল্যান্ড করে না, বরং পুরো দেশ পেরিয়ে পেনাং আইল্যান্ড থেকে আবার একটি শার্প রাইট টার্ন নেয় এবং আন্দামান সাগরে পৌঁছে যায়। এখন আন্দামান সাগরের বেশিরভাগ এলাকা ভারত, মায়ানমার এবং থাইল্যান্ডের অংশে পড়ে, তাই মালয়েশিয়ান মিলিটারি রাডারের নাগাল এর বাইরে ছিল না। এরপর তাহলে ফ্লাইট 370-র কি হয়েছে? আপনাদেরকে জানিয়ে দিই যে এই বিষয়ে তারা জানতে পারে স্যাটেলাইট কানেকশন রেকর্ড থেকে, কারণ আকাশে যত প্লেন ওড়ে সেগুলো ক্রমাগত স্যাটেলাইটগুলিতে সিগন্যাল পাঠাতেই থাকে এবং সেই সিগন্যালগুলি মাটিতে উপস্থিত কোনো না কোনো স্টেশন